ঘটনাটি মূলত ঘটেছে 2007 কিংবা 2008 সালের দিকে। জায়গাটার নাম প্রকাশ করছি না। তখন আমরা যে বাসায় থাকতাম, ঘটনাটি ওই বাসাটিকে নিয়ে। ঘটনা শুরু করার পূর্বে বাসাটার একটু বর্ণনা দেওয়া দরকার। বাসাটি ছিল একতলা, বেশ পুরাতন বাসা হওয়ায় ফ্ল্যাটের মতো ছিল না। বাসায় ছিল সোজাসুজি দুটো রুম, সামনে বারান্দা, বারান্দার এক পাশে রান্নাঘর এবং বাথরুম, অন্য পাশে বাসার মেইন দরজা, আর 2 রুমের দরজা বারান্দা থেকে খোলা যেত। রুম দুটির ভেতরে মাঝখানে একটি দরজা ছিল। যাই হোক, এখন মূল ঘটনায় আসি। আমি তখন অনেক ছোট হলেও একা এক রুমে ঘুমাতাম, আর আমার ছোট বোন 1 বছরের হওয়ায় ও পাশের রুমে আব্বু আম্মুর সাথে ঘুমাতো। আব্বু তখন চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছেন, নতুন ব্যবসা, তাই কাজের চাপ একটু বেশি। বাসায় আসতে প্রায়ই লেট হয়ে যায়, মাঝে মাঝে 11টা-12টাও বেজে যায়। ততক্ষণে আমি ঘুমিয়ে যেতাম, কারণ সকালে আমার স্কুল। প্রায় দিনে আব্বুর সাথে দেখা হতো না, তো আব্বু এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে আরও রাত হয়ে যেত। আমার ছোট বোন ছোট থাকায় আম্মু খাবার বেড়ে দিয়ে শুয়ে পড়তো, আর আব্বুর অভ্যাস ছিল খাওয়া দাওয়া শেষ করে অজু করে দোয়া দুরুদ পড়ে তারপর ঘুমানো। তো বরাবরের মতোই আব্বু ওই দিনও খাওয়া দাওয়া শেষ করে অজু করে আসেন দোয়া দুরুদ পড়ার জন্য। দোয়া দুরুদ পড়তে যাবেন, এমন সময় আব্বু নুপুরের আওয়াজ শুনতে পান। শব্দটা ছিল মৃদু তবে সুমধুর। শব্দটা মৃদু থাকায় আব্বু কিছুই মনে করলেন না। ওই দিনের মতো তিনি শুয়ে পড়েন। এরকম মাঝে মধ্যেই শব্দ হতে থাকে, তবে ওই শব্দটা কিন্তু প্রতিদিন হতো না, 2-1 দিন পর পর, কখনো সপ্তাহে একবার। তো পরের বার শব্দ শুনে আব্বু দরজা খুলে বারান্দায় গিয়ে লাইট জ্বালান, আর তখনই শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি কিছুই দেখতে পান না। তবে একদিন আব্বু চিন্তা করলেন বারান্দায় গিয়ে লাইট জ্বালাবেন না, আর দরজা খুব আস্তে খুলবেন, যাতে কি হয় তিনি দেখতে পান। যেই কথা সেই কাজ। তিনি ওই দিন শব্দ শুনে সাথে সাথে বারান্দায় গিয়ে লাইট জ্বালাননি। শব্দ শুনে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর চুপি চুপি দরজা খুললেন এবং বাইরে গেলেন। সেদিন আব্বু যা দেখতে পান তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। আগেই বলে রাখি, বারান্দাটা ছিল অর্ধেক দেয়াল দেয়া, বাকি অর্ধেক গ্রিল করা। গ্রিলের বাইরে থেকে আব্বু সাদা একটু আলো দেখতে পেলেন। বুঝতে পারেননি, কারণ সেটা অর্ধেক দেয়ালের আড়ালে পড়ে গিয়েছিল। সেদিন কিন্তু শব্দটি বন্ধ হয়নি। এটা দেখে আব্বু বেশ ভয় পেয়ে যান। তিনি আবার রুমে চলে আসেন। দরজাটা ছিল 2 পাল্লার। লাগানোর সময় কিছুটা শব্দ হতো। দরজা লাগানোর সময় শব্দে আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু তখন জিজ্ঞেস করেন কি হয়েছে। আম্মু ভয় পাবেন বলে আব্বু ওই দিন রাতে কিছুই বলেননি। এর পরের দিন আব্বুর বাসায় ফিরতে আরও দেরি হয়ে যায়। সেদিন খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত 1:30টা বেজে যায়। তো যথারীতি আব্বু অজু করে আসেন দোয়া দুরুদ পড়ার জন্য। দোয়া দুরুদ পড়তে যাবেন, এমন সময় তিনি শব্দটি আবারও শুনতে পান। তিনি কিছুটা ভয় পেয়ে যান। তখন আমার বোনের ঘুম ভেঙে যায় এবং আম্মু জেগে যায়। আম্মু তখন শুনতে পায় এরকম একটা মৃদু শব্দ হচ্ছে, যেন নুপুরের আওয়াজ। আম্মু আব্বুর দিকে তাকায়। আব্বু ওই দিন কিভাবে জানি না 2 পাল্লার দরজা লাগানোর সময় যে একটা লাঠির মতো বা কাঠ জাতীয় জিনিস থাকে, সেটা খুলে নিয়ে বারান্দায় যান এবং লাইট জ্বালান। তবে লাইট জ্বালার পর শব্দটা বন্ধ হয়ে যায়। তিনি আবার রুমে চলে আসেন। আজ আর শব্দটা একেবারে বন্ধ হয়ে যায় না। আব্বু রুমে ঢোকার পরেই আবারও হতে থাকে। তবে এখনকার শব্দটি মৃদু ছিল না, বেশ জোরে জোরে শব্দ হচ্ছিল। এদিকে আমার বোনও বেশ কান্নাকাটি করছে। সব মিলিয়ে আমার ঘুম ভেঙে যায়। তখন রাত কয়টা হবে আমি বলতে পারবো না। আমার ঘুম ভাঙার পর আমি দেখি সবাই জেগে আছে। আব্বু দরজার কাছে দাঁড়িয়ে আছেন, আম্মু খাটের উপরে বসে ভীত অবস্থায়। আমি তখন কিছুতেই কোনো কিছু বুঝতে পারছি না। ঘুম ঘুম চোখ নিয়ে আম্মুর কাছে গিয়ে বোনের পাশে শুয়ে পড়ি। কিছুক্ষণ থাকার পর আমি ওয়াশরুমে যাই। তখন শব্দটি হচ্ছিল না। যাই হোক, আমি ওয়াশরুম থেকে এসে আমার রুমে শুয়ে পড়ি। আম্মু পরে যখন এই ঘটনাটি আমাকে বলেন, তখন তিনি বলেছিলেন আব্বু এবং আম্মু দুজনেই ওই দিন রাতে ঘুমোতে পারেননি, কারণ সারা রাত নাকি কিছুক্ষণ পর থেমে থেমে ওই শব্দটি হচ্ছিল। আম্মু আব্বু দুজনে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, তাই আর ঘুম হয়নি। যাই হোক, পরদিন সকালে আমি তখন ঘুমাচ্ছিলাম, কারণ আমার স্কুল সকাল 9টায়। আর আমি যখনকার কথা বলছি তখন সময়
সকাল 6টা। আম্মু ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে দেখতে পায় ভেন্টিলেটরের যে জায়গাটি রয়েছে সেখান থেকে ফ্লোর পর্যন্ত একটা পায়ের ছাপ। তবে ছাপটি কিছুটা বেড়ালের পায়ের মতো। আর মনে হচ্ছিল ভেন্টিলেটরের ওপর থেকে কেউ ফ্লোরে দেয়াল বেয়ে নেমে এসেছে। আগেই বলেছি বাসাটা পুরনো ছিল, তাই এখনকার ওয়াশরুমের ভেন্টিলেটরের মতো ওই ওয়াশরুমের ভেন্টিলেটর ছিল না, অর্থাৎ অতটা বড় ছিল না। সাধারণত ছাদওয়ালা বাসার রুমে যেরকম ছোট ছোট ভেন্টিলেটর লাগানো থাকে সেরকম ছিল। তো ভেন্টিলেটর থেকে একটা ইঁদুরও আসা সম্ভব না, তাহলে একটা বিড়াল আসবে কিভাবে? আম্মু এই পায়ের সবগুলো ছাপ দেখে খুব ভয় পেয়েছেন। ও বলাই হয়নি, পায়ের ছাপগুলো দেখতে লাল রঙের ছিল আর ওয়াশরুমের দেয়ালের রং ছিল সাদা, তাই ছাপগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছিল। আম্মু আব্বুকে ডাক দেন। আব্বু এসে দেখেন এবং তিনি বেশ গম্ভীর হয়ে যান। তিনি সাথে সাথে বাড়িওয়ালি নানিকে ডেকে নিয়ে আসেন। বাড়িওয়ালি নানি এসে ছাপগুলো দেখেন, কিন্তু তার মুখে ভয়ের কোনো ছাপ দেখা যায় না। তিনি এবার এ বিষয়ে কিছু কথাও বলেন না, তিনি চুপ করে চলে যান। কিছুক্ষণ পর তার কাজের লোককে পাঠিয়ে দেন ছাপগুলো মোছার জন্য। তিনি একটি ভেজা কাপড় দিয়ে ছাপগুলো মোছার চেষ্টা করছিলেন, তবে ছাপগুলো মুছতে গিয়ে দেয়ালের রং উঠে যাচ্ছিল, যেহেতু বাড়িটি অনেক পুরনো। তাই কাজের লোক কিছুটা মুছে ওভাবেই রেখে চলে যান। আমিও সেই ছাপগুলো দেখেছিলাম। ছাপগুলো দেখে ভয় লাগার মতো কিছু নেই, বেড়ালের পায়ের ছাপের মতো। তবে আজব বিষয় এই যে ভেন্টিলেটর থেকে কিভাবে একটি বেড়াল দেয়াল বেয়ে ফ্লোরে নেমে আসবে, সেটাই প্রশ্ন। তারপরে আমি দেখলাম যে ওই ফ্লোর পর্যন্ত এসে আবার কোনো ছাপ নেই। পরে আম্মু প্রতিবেশীদের ঘটনাটি জানান। ঘটনাটি শুনে প্রতিবেশীরাও বেশ অবাক হয়ে যান এবং তারা এটাও বলেন যে তারা কখনো কখনো আমাদের বাসার ছাদের ওপরে একটি আগুনের বলকে চলাফেরা করতে দেখেছেন, মানে ছাদের এপাশ থেকে ওপাশ এরকম। তবে আমার বোন ছোট থাকায় আম্মু ভয় পেতে পারে ভেবে তারা আম্মুকে কিছুই জানায়নি। আম্মু যখন ঘটনাটি তাদের বলেন এবং ছাপগুলো ডেকে দেখান, তখন তারা আম্মুকে এটা শেয়ার করে। পরে আম্মু বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। যেহেতু বাড়িওয়ালি নানি কোনো কিছু বলেননি, কোনো পদক্ষেপও নেননি, আম্মু বাসা খুঁজতে থাকেন। মন মতো তেমন কোনো বাসা পাওয়া যাচ্ছিল না, কিন্তু মাসের শেষের দিকে বাসা ছেড়ে দেওয়া হয়েছিল। তো বাড়িওয়ালি নানি আম্মুকে একদিন বিকেলে ডাকলেন। তিনি বললেন, তিথির আম্মু, তোমাদের বাসা ছাড়ার দরকার নেই, আমি বাসাটা মেরামত করে দিচ্ছি, রঙও গড়িয়ে দিচ্ছি। আর এই কাজগুলো শেষ হলে আমি একটি হুজুর ডেকে বাসা বন্ধ করার ব্যবস্থা করছি। তোমরা অনেকদিন যাবত এই বাসায় আছো, কখনো তো তেমন কোনো সমস্যা হয়নি, হঠাৎ করে এরকম একটা সমস্যা। তো এমনিতে আমার বাসা মেরামত করা লাগবে, ছাদ থেকে বালি পড়ছে, আমি এই কাজগুলো করাই, রঙও করে দিই। আম্মু আব্বুর সাথে এ ব্যাপারে কথা বলেন। আব্বু এই কথা শুনে রাজি হয়ে যান। এমনিতেও এই বাসাতে অন্য কোনো সমস্যা নেই, বাড়িওয়ালা যদি এই সমস্যার সমাধান করতে পারেন ভালোই তো। 1 সপ্তাহ পরে মিস্ত্রিরা আসে বাড়ির ছাদ মেরামতের জন্য। আর এই 1 সপ্তাহের মধ্যে মাঝে মাঝেই ওই শব্দটি শোনা যেত, কিন্তু আব্বু আর কখনোই দরজা খুলে বাইরে যাননি। তো মিস্ত্রিরা যখন কাজ করা শুরু করে তখন আরেক ধরনের ঘটনা ঘটে। সন্ধ্যার পরে 8টা-9টার দিকে ছাদের উপরে মনে হতো খুব ভারী কিছু পড়ছে, তারপর কেউ হাঁটছে। বাসার পাশে যেহেতু একটি বড় নারিকেল গাছ ছিল, তাই আম্মু ভেবেছিল গাছ থেকে হয়তো নারিকেল পড়ছে। তবে এতদিন কোনো নারিকেল পড়ে নাই, আর এখন পড়ছে। আর নারিকেল পড়লেও একসাথে কতগুলো পড়বে? আগে যেহেতু বলেছি বাসাটি একতলা, তাই ছাদে ওঠার জন্য কোনো সিঁড়ি ছিল না, তাহলে ছাদে উঠবে কে আর হাঁটবে কে? এরকম 2 দিন চলার পর আম্মু আবারও বাড়িওয়ালি নানির কাছে যান এবং সবকিছু খুলে বলেন। নানি বলেন, কাজ শেষ হতে আরো 3 দিন সময় লাগবে, 3 দিন অপেক্ষা করো, কাজ শেষ হলে হুজুর ডেকে নিয়ে আসবো। কাজ শেষ হওয়ার আগে তো তিনি আর হুজুর ডাকতে পারছেন না। কথা শুনে আম্মু ফিরে চলে আসেন। বাকি 3 দিন আমাদের রাতগুলো ভয়ঙ্করভাবেই কাটতে থাকে। 3 দিন পর কাজ শেষ হলে বাড়িওয়ালি নানি একজন হুজুর নিয়ে আসেন। হুজুর বাড়ির চারপাশটা দেখেন এবং দোয়া দুরুদ পড়তে থাকেন। জানি না তিনি কি পড়েছিলেন, তবে কিছুক্ষণ পর তিনি বলেন, এই বাড়িতে কিছু দুষ্ট জিন আছে। বাড়িটি যেহেতু বেশ পুরনো, আর এই বাড়িটিতেই আগে থেকে বেশ ঘন একটা বাঁশ ঝাড়ের মতন ছিল, আর কখনো কখনো কিছু মানুষকে এখানে কবরও দেয়া হয়েছে। এই জিনগুলো আসলে কারো কোনো ক্ষতি করবে না, এদের উদ্দেশ্য মূলত মানুষকে ভয় দেখানো। এগুলো বলে উনি বাড়িটি বন্ধ করে দিয়ে যান এবং পরবর্তীতে আমাদের বাসায় আর
আর কোনো সমস্যা হয়নি। 2011 সালে আমরা ওই বাসা থেকে নিজেদের বাসায় উঠে আসি এবং এর মধ্যেও আর কোনো ঘটনা ঘটেনি। তবে নতুন বাড়িতে যাওয়ার পরে আমরা আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে ওইখানকার বেশ কিছু ঘটনা জানতে পারি, যা আমি পরবর্তীতে কখনো লিখে পাঠাবো। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি মূলত ঘটনা গুছিয়ে লিখতে পারি না, আর আসলে আমি ঘটনাটি লিখছিও, কিন্তু বাংলা লেখায় আমি বেশ দুর্বল, অর্থাৎ টাইপিংয়ে। আমি চাইলে রেকর্ডিং করে পাঠাতে পারতাম, তবে আপনার মুখে শোনার জন্যই এই উদ্যোগ। এটা আমি মিস করতে চাইনি। তারিখ 12/7/2019। ঢাকার মিরপুরে আমাদের 3 তলা বাসা। আমি, ছোট বোন নিশি, আমার মা একসঙ্গে থাকি। বাবা চাকরির কারণে বাইরে থাকেন। নিশি স্কুল থেকে ফেরার পর সারাদিন টিভি দেখে, আর নিজের পড়াশোনায় ব্যস্ত থাকি আমি। মা আমাদের সব কিছু সামলে নেন, তবে ইদানিং মাকে খুব অদ্ভুত আর চুপচাপ লাগছে। রাতে মা মাঝে মাঝে বলেন, তানিয়া, ঘরে একটা অদ্ভুত আওয়াজ হয়, রান্নাঘরের বাসনপত্র নড়ে চড়ে ওঠে, মনে হয় কেউ হাঁটছে। তোর কি মনে হয় না কিছু একটা অস্বাভাবিক? আমি সবসময় যুক্তি দিয়ে মাকে বোঝাই, মা তুমি বেশি ভাবো, এটা তো ইঁদুরও হতে পারে, আর এসব আওয়াজ আমাদের কল্পনা। এই যুগে এসে এইসব ভাবা উচিত না। মা আর কিছু বলেন না, মাথা নিচু করে চলে যান। তারিখ 10/12/2019। আজ বাসায় আমি আর নিশি একা। মা কয়েক ঘন্টার জন্য মিরপুরের অন্য প্রান্তে খালার বাসায় গেছেন। নিশি কিছুক্ষণ আগে কিচেনে গেছে আম্মুর রেখে যাওয়া কাস্টার্ড আনতে। আমি আমার রুমে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ নিশি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাঁপাতে শুরু করলো। ওর কপালে ঘাম, চোখে আতঙ্ক। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দৌড়ে এলি কেন? ও ফিসফিস করে বলল, আপু, আমি কিচেনে গিয়ে দেখলাম আম্মু কাস্টার্ড কাটছেন। আমার ভ্রু কুঁচকে গেল। কি বলছিস তুই? আম্মু তো খালার বাসায়, তো ঘন্টাখানেক আগে বেরিয়ে গেছেন উনি। দরজা নিজে বন্ধ করেছি আমি। নিশি গলার স্বর কাঁপিয়ে বলল, আমি ঠিক দেখেছি, আম্মু শাড়ি পরে কিচেনে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে কিছু বললেন না, শুধু একভাবে তাকিয়ে থাকলেন। পিঠে ঠান্ডা স্রোত বয়ে গেল, কিন্তু নিজের ভয় লুকিয়ে বললাম, তুই হয়তো ভুল দেখেছিস, আম্মু আসার প্রশ্নই ওঠে না। ঠিক তখনই রান্নাঘর থেকে একরকম ঝনঝন শব্দ ভেসে এলো। মনে হলো কিছু একটা পড়ে গেল। নিশি ভয়ে কেঁদে উঠল। আমি সাহস সঞ্চয় করে বললাম, চল দেখি রান্নাঘরে কি হচ্ছে, আর তুই যদি মিথ্যা বলিস তবে কিন্তু মার খাবি। আমরা দুজনে আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগোলাম। রান্নাঘরে বাতি জ্বলছে। আমি সোজা দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে তাকালাম। যা দেখলাম তাতে আমার শ্বাস আটকে গেল। রান্নাঘরে মা দাঁড়িয়ে আছেন। তিনি গ্যাসের চুলায় চায়ের পানি গরম করছেন। মা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, তানিয়া, চা খাবি? আমার পা জমে গেল। নিশি আমার হাত শক্ত করে ধরে রেখেছে। আমি কোনো মতে বললাম, না মা, লাগবে না। আমি নিশিকে নিয়ে সোজা রুমে চলে এলাম। দরজা বন্ধ করে দিলাম। নিশি এত ভয়ে কাঁপছিল যে কিছু বলার অবস্থায় ছিল না। আমি ফোন তুলে মাকে কল দিলাম। 3বার রিং হওয়ার পরে মা ফোন ধরলেন। তুমি কোথায় মা? আমি জিজ্ঞেস করতেই কেঁপে কেঁপে উঠলাম। মা ধীর গলায় বললেন, আমি তো খালার বাসায় যাচ্ছি, রাস্তায় আছি। কেন? আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। আমরা তো এই মাত্র রান্নাঘরে দেখলাম তুমি চা বানাচ্ছ। ফোনের ওপাশে কিছুক্ষণ চুপ থাকার পরে মা বললেন, তানিয়া, দরজা বন্ধ করে দেওয়া পর খবরদার বাইরে যাস না, আমি এখনই আসছি। আমি নিশিকে বললাম, আয়াতুল কুরসি পড়তে থাক, ভয় পাস না, মা আসছেন। আমরা দুজন কোরআনের আয়াত পড়তে লাগলাম, কিন্তু ভয় কিছুতেই কাটছিল না। নিশি কেঁদেই চলেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। তানিয়া, দরজা খুলতো, আমি মা। মায়ের গলা। কিন্তু মা তো খালার বাসায়, তাহলে এই দরজার বাইরে কে? আমি নিশিকে জড়িয়ে ধরে কাঁপতে লাগলাম। ফিসফিস করে বলল নিশি, এটা মা না। আমি ভেতরে ভেতরে জানি নিশি যা বলছে তাই সত্যি। আমার হাত পা অবশ হয়ে আসছিল। আমি আবার মাকে ফোন দিলাম, কিন্তু ফোন কেটে গেল। বারবার চেষ্টা করেও সেই একই অদ্ভুত বার্তা আমি শুনতে পেলাম, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
দরজার বাইরে থেকে মায়ের গলা আবারও জোরালো হলো, তানিয়া, দরজা খোল, আমি তোকে ভয় পাওয়াচ্ছি না, দরজা খোল। আমি নিশিকে ইশারায় বোঝালাম চুপ থাকতে, কিন্তু নিশি এত ভয়ে ভেঙে পড়েছিল যে ওর কাঁপুনি থামছিলই না। দরজায় আঘাত বাড়তে লাগলো। আমরা প্রায় ঘন্টা খানেক বন্ধ দরজার পেছনে আতঙ্কে কাটালাম। এক সময় পুরো বাসাটা একদম নিস্তব্ধ হয়ে গেল, কোনো সারা শব্দ নেই। আমি জানালার ফাঁক দিয়ে নিচে তাকালাম। তখন রাত 10টা। হঠাৎ দেখি মা গেট দিয়ে ভেতরে ঢুকছেন, ওনার হাতে ব্যাগ। আমি চিৎকার করে বললাম, মা। মা দ্রুত দরজার উপরে উঠে এলেন। দরজা খুলে মাকে জড়িয়ে ধরলাম। মা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোদের? তোরা তো ভয়ে কাঁপছিস কেন? আমি সব খুলে বললাম। মা মুখে কোনো কথা না বলে রান্নাঘরের দিকে গেলেন। আমরা 3জন রান্নাঘরে ঢুকলাম। সেখানে কেউ নেই, শুধু গ্যাসের চুলায় অল্প আগুন জ্বলছিল, যেন মা চা বানিয়ে রেখে গেছে। আম্মু দ্রুত পানি নিয়ে দরজার চারপাশে ছিটিয়ে দিলেন। তারপর নিচু গলায় বললেন, তানিয়া, নিশি, তোদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, যা আছে সেটা চুপচাপ চলে যাবে। কিন্তু মায়ের চোখের গভীরে আমি যে আতঙ্ক দেখেছিলাম তা কোনোভাবেই চুপচাপ চলে যাওয়ার মতো কিছু না। তারিখ 15/12/2019। এরপর থেকে রাতে রান্নাঘরে যাই না, নিশিও না। মা খুব অল্প কথা বলেন, আর আমরা 3জনই বুঝতে পারি আমাদের বাসায় কিছু একটা আছে। কিন্তু সেই কিছু একটা আসলে কি তা কেউই জানি না। শুধু জানি অন্ধকার নামলেই রান্নাঘর থেকে আসা সেই চায়ের গন্ধ আমাদের বুকের ভেতর জমে থাকা ভয়কে আরও গভীর করে তোলে। তারিখ 22/12/2019। এই কদিনে আমাদের বাসায় অদ্ভুত ঘটনার মাত্রা আরও বেড়ে গেছে। নিশি এখন প্রায়ই রাতে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠে। কখনো কখনো বলে কেউ নাকি তার রুমে দাঁড়িয়েছিল, কখনো কখনো বলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া তার দিকে হাত বাড়িয়েছিল। মা নিশিকে সান্ত্বনা দিতে চাইলেও আম্মুর চোখেও স্পষ্ট ভয়। আমি নিশিকে বোঝাই ও হয়তো স্বপ্ন দেখেছে, কিন্তু নিশি দৃঢ় আর ভয়ে কাঁপতে থাকা কণ্ঠে বলে, আমি ভুল। সে ভুল প্রমাণ করে আমাকে। আমার নিজের ঘরেও রাতগুলো আর স্বাভাবিক নেই। কয়েকদিন ধরে মনে হচ্ছে কেউ যেন আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গভীরভাবে আমার দিকে তাকিয়ে আছে। এক রাতে আমি স্পষ্ট শুনলাম দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে আমার নাম ধরে ডাকছে, তানিয়া, দরজা খোলো। ভয় আমার শরীর অবশ হয়ে যায়। নিশিকে ডাকারও সাহস হয়নি। সারা রাত ঘুমোতে পারিনি। মাঝে মাঝে রান্নাঘরে বাতি জ্বলতে দেখি, আবার কখনো বাতি নিভে যায়। মা প্রতিদিন কিছু না কিছু দোয়া পড়ে পানিতে ফুঁ দিয়ে পুরো বাসায় ছেটান, কিন্তু কিছুতেই পরিস্থিতি বদলায় না। 31/12/2019। নতুন বছরের সন্ধ্যা। চারিদিকে আনন্দ উল্লাস, কিন্তু আমাদের বাসায় এক ভৌতিক নীরবতা। মা রাতে আমাদের ডেকে বললেন, তানিয়া, নিশি, তোদের বলার অনেক কিছু ছিল, কিন্তু তোরা ভয় পেয়ে যাস বলে বলিনি। আমাদের বাসাটা আসলে অনেক পুরনো, আর পুরনো বাড়িতে অনেক সময় পুরনো স্মৃতিও থেকে যায়। আম্মুর গলা কাঁপছিল। আমরা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়েছিলাম। মা বললেন, আমাদের বাসাটা যেখানে তৈরি হয়েছে সেখানে আগে একটা বাড়ি ছিল। সেই বাড়ির কর্তা ছিলেন খুব খিটখিটে স্বভাবের একজন মানুষ। তার স্ত্রী খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। লোকটা নাকি রান্নাঘরে একটা অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছিলেন। কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে আত্মহত্যা। তারপর থেকে এই জায়গায় কেউ শান্তিতে থাকেনি। মায়ের কথায় আমাদের শরীর হিম হয়ে গেল। নিশি বলল,